মধ্যেই হতে হবে জাতীয় নির্বাচন। বিএনপির তারুণ্যের সমাবেশে তারেক রহমান। সংস্কার নিয়ে সময়ক্ষেপণের আড়ালে ভিন্ন উদ্দেশ্য থাকার অভিযোগ। ভোটে দেরি হলে জবাব দেওয়ার হুঁশিয়ারি নেতাদের। বিচারের কথা বলে রোডম্যাপ পিছানোর সুযোগ নাই। এই তরুণরা জবাব দেবে সেই নির্বাচন যদি বিলম্বিত করা। আমরা গণতান্ত্রিক অধিকারের জন্য যদি কথা বলি, সেটা যদি আমাদের অপরাধ হয়, সেই অপরাধ আমরা বারংবার করতে থাকবো। সংস্কার নিয়ে সময়ক্ষেপণের আড়ালে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। ডিসেম্বর থেকে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন আবারও জানালেন প্রধান উপদেষ্টা। জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারোর সঙ্গে বৈঠক। প্রফেসর ইউনূস জানিয়েছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। রিফর্মের অলরেডি আমরা কিছু ফল পাচ্ছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম এবং আমি সাদিক হাসান ইমন। এবার অন্যান্য শিশু সংবাদ। সব মামলায় দণ্ড এবং সাজামুক্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দুর্নীতি মামলায় ডাক্তার জুবাইদা ও তারেক রহমানকে খালাস। বিচার প্রক্রিয়া ছিল বিদ্বেষমূলক, দাবি আইনজীবীর। ৭১-এ মানবতা বিরোধী অপরাধের দণ্ড থেকে খালাসের পর মুক্ত জামায়াত নেতা এটিএম আজহার আদালত ও জুলাই আন্দোলনকারীদের জানালেন ধন্যবাদ। চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিল না হলে সচিবালয়ে প্রতিদিন ১ ঘণ্টা কর্মবিরতির ঘোষণা ঐক্য ফোরামের। প্রধান উপদেষ্টার ফেরার পর আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত। দেশের আকাশে দেখা গেছে জিলহজ মাসের চাঁদ। আগামী ৭ জুন পবিত্র ঈদ উল আজহা। আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও অভিজ্ঞ আলেমদের মতামত অনুযায়ী সিদ্ধান্ত। এবং সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা হাভিয়ার কাবরেরার। আনুষ্ঠানিকভাবে দলে সমিত সোম, স্কোয়াডে যোগ দিতে ঢাকায় ফাহমেদুল। নির্বাচন নিয়ে টালবাহানা চলছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে। নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। 10 মাসেও নির্বাচনের দিকে যেতে না পারায় সরকারের ভেতর বাইরে ভিন্ন কোনো উদ্দেশ্য থাকার অভিযোগও তোলেন তারেক রহমান। ইশরাকের শপথ গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, শপথে বাধা সৃষ্টির মাধ্যমে স্বৈরাচারী মানসিকতা প্রকাশ পেয়েছে। আহমেদ সালেহিনের রিপোর্ট। তরুণদের হাতে জাতীয় পতাকা, স্লোগানে ঐক্যের ডাক, মিছিলে অধিকার প্রতিষ্ঠার আহ্বান। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে নয়াপল্টনে এক হয়েছে তরুণ সমাজ। বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে 3টি বিভাগের পর ঢাকায় তারুণ্যের সমাবেশের আয়োজন করা হয়। বুধবার বিকেল 3টায় আনুষ্ঠানিকতা শুরুর কথা থাকলেও সকাল থেকে ঢল নামে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। লাখো তরুণের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় নয়াপল্টন। সমাবেশে যোগ দিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, সংস্কার কিংবা বিচারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পেছানোর সুযোগ নেই। নির্বাচন বিলম্বিত হলে তরুণরাই তার জবাব দেবে বলে হুঁশিয়ারি করেন তারা। আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, আমরা কারো পদত্যাগ চাইনি। পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ। নির্বাচন নিয়ে হেলাফেলা করা চলবে না। ওই সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পিছানো যাওয়ার কোন সুযোগ নাই। এই তরুণরা জবাব দেবে সেই নির্বাচন যদি বিলম্বিত করা হয়। এই সরকারের মাথা থেকে পছন্দ ধরেছে, নিচ পর্যন্ত পৌঁছে গেছে। এই সরকার যদি এইভাবে চালায়, আরো আওয়ামী লীগ যা ক্ষতি করেছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গত 10 মাসে অন্তর্বর্তী সরকার নির্বাচনের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে। সংস্কারের নামে নির্বাচন নিয়ে টালবাহানা চলছে উল্লেখ করে তিনি বলেন, এই সরকারের ভেতরে ও বাইরে নির্বাচন নিয়ে ভিন্ন কোনো উদ্দেশ্য আছে।
কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। এরই ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময়ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। অতীতেই বাংলাদেশেই রেকর্ড রয়েছে 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব, কিন্তু আজ আমরা দেখছি 10 মাস পার হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না। ইশরাকের শপথ গ্রহণের বাধা সৃষ্টি করার মাধ্যমে স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ ঘটেছে মন্তব্য করে তারেক রহমান বলেন, সরকারের উচিত দেশে দ্রুত আইনের শাসন প্রতিষ্ঠা করা। তারেক রহমান সাফ জানিয়ে দেন, ডিসেম্বরের মধ্যেই হতে হবে জাতীয় নির্বাচন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন প্রজন্মের প্রিয় ভাই বোনেরা, আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কারো অধীনে নয় জানিয়ে তারেক রহমান বলেন, দিল্লি, পিন্ডি কিংবা অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। দেশের 1/3 ভোটার তরুণ, আর এই তরুণরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারা তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে চান। আর বিএনপি তারা বলছেন, তরুণদের আকাঙ্ক্ষা পূরণের জন্য বর্তমান সরকারকে একটি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। আর সেই নির্বাচনে আগামীর সরকার যে পরিচালিত হবে তারা তরুণদের মতামতকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করবেন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রধান উপদেষ্টা আবারও জানিয়েছেন, ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় বুধবার বিকেলে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। রাষ্ট্র সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং নির্বাচন, এই 3 মূল বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে তারো আসোকে জানান ডক্টর ইউনূস। সফরে জাপানের সঙ্গে 7টি চুক্তি এবং সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ। বৃহস্পতিবার নিক্কেই সম্মেলনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ জাপান সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। টোকিওর স্থানীয় সময় দুপুর 2টায় ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জাপানে পৌঁছালে বাংলাদেশের রাষ্ট্রদূত সহ জাপান সরকারের প্রোটোকল অফিসার ডক্টর ইউনূসকে বিমানবন্দরে স্বাগত জানান। পরে ডক্টর ইউনূসের সঙ্গে তার হোটেলে দেখা করেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ পার্লামেন্ট ফোরামের প্রধান তারো আসো। রাষ্ট্র সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং নির্বাচন, এই 3টি মূল বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে তারো আসোকে জানান ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা এ সময় তাকে জানান, অর্থনৈতিক সংস্কারের কাজ চলছে বাংলাদেশে। এ সময় ইউনূস চলতি বছর ডিসেম্বর অথবা আগামী বছর জুনে নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন বলে জানান তার প্রেস সচিব। প্রফেসর ইউনূস জানিয়েছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। উনি বলেছেন যে তার গভর্নমেন্ট অলরেডি বিভিন্ন এরিয়াতে সিরিজ আকারে ইনভেস্টমেন্ট করেছেন। বৃহস্পতিবার এশিয়ার সমস্যা সম্ভাবনা নিয়ে আয়োজিত নিক্কেই ফোরামের সম্মেলনে যোগ দিবেন প্রধান উপদেষ্টা। এর একদিন পর শুক্রবার দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি জাপানের একাধিক উন্নয়ন প্রধানদের সঙ্গেও ডক্টর ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হবে। প্রফেসর ইউনূস নিক্কেই 30th নিক্কেই ফোরামে জয়েন করবেন, সেখানে ওনার একটা বক্তৃতা আছে। পরবর্তীতে উনি আরও কিছু জাইকার প্রধানের সাথে ওনার একটা মিটিং আছে শেষের দিকে, এবং মাঝ বরাবর উনি হিউম্যান রিসোর্সের উপর একটা সেমিনারে জয়েন করবেন, যেখানে জাপানিজ মিনিস্টার এবং জাপানিজ অফিসিয়াল থাকবে। এছাড়াও জাপানের বিনিয়োগ বাড়াতে দেশটির ব্যবসায়ী ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আলোচনা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার এই সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সফরে জাপানের একটি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো জাপান সফরে আসলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক যেমন সুদৃঢ় হবে, তেমনিভাবে বাংলাদেশের শ্রমবাজার জাপানে আরও বেশি উন্মুক্ত হবে, এমনই প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, টোকিও,
জাপান। সব মামলায় দণ্ড ও সাজামুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার দুর্নীতির সবশেষ মামলা থেকেও খালাস পেয়েছেন তিনি। এদিন মামলা মুক্ত হন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, মামলা এবং বিচার প্রক্রিয়া ছিল বিদ্বেষমূলক। 17 বছর নির্বাসিত জীবন কাটিয়ে 6 মে দেশে ফিরেই আইনি লড়াই শুরু করেন ডাক্তার জুবাইদা রহমান। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় 3 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে খালাস চেয়ে আপিল করেন তিনি, যার শুনানি শেষ হয় সোমবার। বুধবার সিদ্ধান্ত জানান হাইকোর্ট। হাইকোর্ট তার রায়ে ডাক্তার জুবাইদাকে দেয়া 3 বছরের সাজা বাতিল করেছেন। মামলা এবং বিচার প্রক্রিয়া বিদ্বেষমূলক হওয়ায় আপিল না করেও খালাসের সুবিধা পাবেন তারেক রহমানও। এর মধ্য দিয়ে মামলা মুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা দাবি করেছি যে এই যেই মামলা আপনি শুনছেন মাননীয় আদালত, এটাও আপনার ম্যালিসিয়াস প্রসিকিউশন বিকজ উইদাউট এনি বেসিস, কোনো ধরনের কোনো সারবত্তা না থাকা সত্ত্বেও যখন মামলা তাদের বিরুদ্ধে হয়েছে এবং সাজা দেওয়া হয়েছে, এটাও ম্যালিসিয়াস প্রসিকিউশন বলা যায়। জুবাইদার আইনজীবী বলছেন, এ রায়ে প্রমাণিত হয়েছে বাংলাদেশ ছাড়া জিয়া পরিবারের কোনো ঠিকানা নেই। মামলায় খালাসের মাধ্যমে এটা আবার প্রতিষ্ঠিত হলো যে বাংলাদেশ, এই ম্যাডাম খালেদা জিয়া বা জিয়া পরিবারের বাংলাদেশের বাইরে কোনো ঠিকানা নাই। ত্রুটিপূর্ণ মামলা, বিচারের নানা অসঙ্গতির বিষয়টি স্বীকার করেন দুদকের আইনজীবীও। 82 সালে তারেক রহমান বা তার ওয়াইফ দুজনেই আমার ধারণা যে স্কুল স্টুডেন্ট ছিলেন। তো সম্পদের মামলা স্কুল স্টুডেন্টদের বিরুদ্ধে এটা একটা গোড়ায় গলদ করে ফেলেছে, এর ব্যাখ্যা দেওয়া খুব কঠিন। 2023 সালের আগস্টে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 9 বছর এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ডের রায় দেন আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 71-এ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়ে মুক্ত হলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে মুক্তির পর শাহবাগে তাকে শুভেচ্ছা জানান দলটির নেতাকর্মীরা। এ সময় আদালত ও জুলাই আন্দোলনকারীদের ধন্যবাদ জানান আজহার। 71-এ মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারের পর প্রায় 13 বছর ধরে ছিলেন কারাগারে। আদালতে দেয়া মৃত্যুদণ্ডের রায়ের পর কন্ডেম সেলে কাটছিল জীবন। তবে জুলাই গণঅভ্যুত্থানের পর আদালতের রায়ে নতুন জীবন ফিরে পেলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। মঙ্গলবার আপিল বিভাগের খালাসের রায়ের পর বুধবার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে মুক্তি পেলেন তিনি। মুক্তির পর দলের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলকে নিয়ে শাহবাগ মোড়ে তৈরি সংবর্ধনা মঞ্চে ওঠেন জামায়াত আমির। এ সময় উচ্ছ্বাস প্রকাশ করেন দলটির নেতাকর্মীরা। প্রতিক্রিয়ায় আবেগ আপ্লুত হয়ে আদালত ও জুলাই আন্দোলনকারীদের ধন্যবাদ জানান এটিএম আজহার। জামায়াত নেতাদের জুডিশিয়াল কিলিং করা হয়েছে জানিয়ে জড়িতদের বিচার দাবি করেন। আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন, এটা স্বাধীন দেশে আমি স্বাধীন নাগরিক একজন। আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাইতে চাই, যাদের কারণে আজকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি। সেই 36শে জুলাই অর্থাৎ 5ই আগস্টের মহা বিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। জুলাই হত্যায় জড়িতদের বিচার দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত আমির। আমরা এক থাকবো, জাতির প্রয়োজনে এক পথে হাঁটবো এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাসের রায় পাওয়া এটি প্রথম কোনো মামলা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ভালো নেতা খুঁজতে হলে বিবেকবান ভোটার হতে হবে, না হলে দেশ আবারও অন্ধকারের পথে যাবে বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা সার্জিস আলম। দিনাজপুরে দলের পক্ষে গণসংযোগে কথা বলেন তিনি। তৃণমূলের মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো ও দলের পক্ষে জনমত বাড়াতে তৎপর জাতীয় নাগরিক পার্টির নেতারা। তৃতীয় দিনের মতো দিনাজপুরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে বিরল উপজেলার বকুলতলা মোড়ে গণসংযোগ ও পথসেবায় অংশ নেন তিনি। বলেন, ভালো নেতা খুঁজতে হলে বিবেকবান ভোটার হতে হবে, না হলে দেশ আবারও অন্ধকারের পথে যাবে। চাঁদাবাজ, দখলদার, সিন্ডিকেট মুক্ত দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সার্জিস। এই দেশকে গড়তেও একটা দীর্ঘ সময় প্রয়োজন। এই জন্য যারা সুযোগ সন্ধানী, অসৎ, চাঁদাবাজ, সিন্ডিকেটধারী, দখলদার, তাদেরকে পরিত্যাগ করার এখন উপযুক্ত সময়। অন্ধ ভক্ত ভোটার সমর্থক
আগামীর বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। ভালো যদি নেতা খুঁজেন তার আগে ভালো ভোটার হতে হবে। বিকেলে বীরগঞ্জ ও খানসামা উপজেলায় পথসভা করেন সার্জিস। গণ অভ্যুত্থানে ত্যাগের কথা মনে রেখে এনসিপি সামনের দিনে এগিয়ে যাবে বলে উল্লেখ করে তিনি বলেন, নতুন বাংলাদেশে দালালির কোনো সুযোগ নেই। ভালো যোগ্য জনগণের কাছে আসে, জনগণের কথা বলে, আপনারা তাকে সমর্থন করে আপনাদের প্রতিনিধি বানান। অনেক দালালি হয়েছে দলের, অনেক মস্তিষ্ক বেচা হয়েছে। এখন সময় হচ্ছে সচেতন ভাবে আমাদের জায়গা থেকে আমরা আমাদের নেতা নির্বাচন করব। প্রতীকের প্রতি দাসত্ব থেকে নিজের বিবেককে বিক্রি না করা ও ভালো মানুষদের নেতা বানানোর আহ্বান জানান সার্জিস আলম। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, দিনাজপুর। রাতের সময় আরো থাকছে। অস্ত্র মামলায় 8 দিনের রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, 6 দিন করে মোল্লা মাসুদ সহ 3 জন। অস্ত্রের উৎস এবং উদ্দেশ্য খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিল করা সহ এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সচিবালয় সহ সারা দেশের সরকারি প্রতিষ্ঠানে 1 ঘন্টার কর্মবিরতি ঘোষণা দিয়েছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। এদিকে মন্ত্রী পরিষদ সচিবকে চলমান সংকট এবং কর্মচারীদের দাবিগুলো অবহিত করা হয়েছে জানিয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ASM সালেহ আহমেদ জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ফেরার পর আলোচনার মাধ্যমে শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। রোববার সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ জারিতে উত্তাল হয়ে ওঠে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। শৃঙ্খলা ভঙ্গ সহ নানা কারণে শাস্তির বিধান থাকলেও অধ্যাদেশে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ রাখা হয়নি অভিযোগ করে অধ্যাদেশ বাতিলের দাবিতে গত 4 দিন নিজ দপ্তর ছেড়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন কর্মকর্তা কর্মচারীরা। এমন পরিস্থিতিতে মঙ্গলবার বিকেলে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ASM সালেহ আহমেদের নেতৃত্বে 5 জন সচিব আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের বিষয়ে বুধবার সকালে মন্ত্রিপরিষদ সচিবকে অবহিত করার পর ভূমি সচিব সাংবাদিকদের জানান, জাপান সফর শেষে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর আলোচনার মাধ্যমে এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন মন্ত্রিপরিষদ সচিব। ওদের দাবি সবাই বলেছে, স্যারের পক্ষ তো সিদ্ধান্ত নেওয়া সম্ভব না, কারণ মাননীয় প্রধান উপদেষ্টা এখন দেশে নেই। স্যার বলছে যে প্রধান উপদেষ্টা আসলে তখন এটা তুলবে না আর কি। ভূমি সচিবের সঙ্গে কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের বৈঠক শেষে ফোরামের 2 কো-চেয়ারম্যান ব্রিফিংয়ে জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে সচিবালয় সহ সারা দেশে সরকারি কর্মচারীদের 1 ঘন্টার কর্মবিরতি চলবে। ক্যাবিনেট সচিবের কাছে তাদের বিষয়টা তারা জানিয়ে এসেছেন, আমরা কোনো কমপ্লিট কোনো সিদ্ধান্ত পাইনি। প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ কর্মবিরতি চলতে থাকবে। সংকট সমাধান না হলে 31 মের পর কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন ঐক্য ফোরামের নেতারা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ইশরাকের শপথ ইস্যুতে নির্বাচন কমিশনের বক্তব্য শুনবেন আপিল বিভাগ। দুপুরে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত পূর্ণাঙ্গ বেঞ্চে ইশরাকের শপথ বিষয়ে লিভ টু আপিলের শুনানি হয়। এ সময় নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে নানা অসঙ্গতি তুলে ধরেন রিটকারীর আইনজীবী। পাল্টা জবাবে ইশরাকের আইনজীবী জানান, আদালতের রায়ের আলোকে গেজেট প্রকাশ করেছে ইসি। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তখন প্রধান বিচারপতি বলেন, ইসির বক্তব্য শুনতে চান তারা। পরে শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেন সর্বোচ্চ আদালত। এর আগে ইশরাককে শপথ না পড়াতে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। রিটটি খারিজ করা হলে লিভ টু আপিল করেন তিনি। একই সরকার একজনকে দিবেন আরেকজন দিবেন না। This is the mandate of the constitution. It's a clear violation of the constitution. ইশরাক তো শপথ চেয়েছিল 30 দিনের ভিতর, যেহেতু সরকার দেয় নেই, ইশরাকের তো কোনো ফল নাই, সুতরাং আইনগতভাবে সরকার দিতে হবে। সে ডিমান্ড করছে, তার কিন্তু আইনগত অধিকার রয়ে গেছে। আমি চিঠিটা পড়ার পরে তখন বললো যে তাদের বক্তব্য আমরা শুনতে চাই, যেহেতু তারা স্বাধীন একটা ইন্ডিপেন্ডেন্ট বডি ইলেকশন কমিশন, তাদের কাছেই সব কিছু মেইন পাওয়ার তাদের কাছে, টু ডিসাইড আপিল, টু মেক আপিল অর নট। কালকে সে বক্তব্য শুনবে, তারপর আমাদের বক্তব্য শুনবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রূপ নিয়েছে এক অচল প্রশাসনিক ভবনে।
টানা 15 দিন ধরে নগর ভবনের দরজায় ঝুলছে তালা। বন্ধ রয়েছে সব ধরনের নাগরিক সেবা, জন্ম সনদ, ট্রেড লাইসেন্স কিংবা ভূমিকর সহ কোনো কাজেই মিলছে না সাড়া। শপথ নিয়ে টানাপোড়েনে ইশরাক হোসেনের সমর্থক ও কর্মীদের আন্দোলনে 15 দিন ধরে অচল অবস্থায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নগর ভবনে ঝুলছে তালা, মিলছে না কাঙ্ক্ষিত সেবা। বুধবার সকালেও নগর ভবনের প্রধান ফটকে আন্দোলনে বসেন ইশরাক হোসেনের সমর্থকরা। তাদের অভিযোগ, নাগরিক সেবায় যে ভোগান্তি তৈরি হয়েছে তার দায় স্থানীয় সরকারের নিতে হবে। দ্রুত সংকট সমাধানের দাবি তাদের। যেখানে নির্বাচন কমিশনার গেজেট প্রকাশ করছে সেখানে কিন্তু শপথ নেওয়ার কোনো কার্যক্রম ব্যবস্থা তিনি করছে না, শুধু গড়িমসি করছে। এই সকল দায় দায়িত্ব ওনার, ঢাকাবাসীরও না। স্থানীয় সরকার মন্ত্রণালয় যদি রায়ের সাথে সাথে গেজেট প্রকাশের সাথে সাথে যদি শপথের ব্যবস্থা করতো তাহলে তো আজকে আমাদের রাজপথে বসতে হতো না। কোনো নগরই ঠিকমতো চলছে না। নগরের অবস্থা যদি কেউ দেখে ভয়াবহ পরিস্থিতি চলে যাচ্ছে। মেয়রের বিকল্প কখনো সরকারি আমলা হতে পারে। তবে নগর ভবনে নাগরিক সেবা নিতে আসাদের অভিযোগ, আন্দোলনের মাধ্যমে নাগরিকদের জিম্মি করা কোনোভাবেই কাম্য নয়। আমি আসছিলাম এখানে জন্ম নিবন্ধন করাতে, এখন ওইটা জমা দিলে তো 4-5 দিনের মধ্যে হয়ে যায়। এখন ওইটা তো একটা জরুরি কাজ, এটাই হচ্ছে না। এটা উচিত না। আপনি আপনার আন্দোলন করবেন ফর্মাল ওয়েতে, প্রতিষ্ঠান বন্ধ করে দেশের ক্ষতি করে এভাবে আন্দোলন করা মানে হয় না। প্রসেসটা চেঞ্জ করতে হবে। প্রেস ক্লাবে যাক বা অন্য কোথায় যাক, আমাদের তো এই যে কালকে লাস্ট ডেট, জরিমানা হয়ে যাবে ট্যাক্স না দিলে। এখানে এটা হয়রানি করা হচ্ছে না আমাদের। আমি পাসপোর্টের জন্য আবেদন করছি, আপনার আমার চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে, আর এটাই তো আমি পাচ্ছি না। নগর ভবন বন্ধ থাকায় থমকে গেছে জন্মসনদ, ট্রেড লাইসেন্স, ভূমিকর সহ গুরুত্বপূর্ণ কাজ। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। দেশে আগামী 7 জুন উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। বুধবার ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা শেষে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেন, দেশের 8টি জেলার আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও স্থানীয় প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর এবং অভিজ্ঞ আলেমদের মতামত অনুযায়ী ঈদ উদযাপনের সিদ্ধান্ত হয়েছে। পরে দোয়া এবং মোনাজাতের মাধ্যমে শেষ হয় সভা। সবশেষে দেশবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান উপদেষ্টা। বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। বৃহস্পতিবার থেকে 1446 হিজরি সালের পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। আদালত এছাড়া 3 সহযোগী মোল্লা মাসুদ, শরীফ ও নাসিরকে 6 দিন করে রিমান্ড দেওয়া হয়েছে। আদালতে এদিন আসামিদের নির্দোষ দাবি করে জামিন আবেদন করেন আইনজীবী। আত্মরক্ষার জন্য অস্ত্র রাখতেন সুব্রত বাইন। আদালতের বিচার কাজ শুরুর আগে সাংবাদিকদের কাছে এমন দাবি করেন এই শীর্ষ সন্ত্রাসী। অস্বীকার করেন চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও, বলেন সন্ত্রাসী কার্যক্রমে তার নাম ব্যবহার করা হচ্ছে। বুধবার ঢাকার সিএমএম আদালতে সুব্রত বাইন, তার সহযোগী মোল্লা মাসুদ, শরীফ ও নাসিরকে হাজির করা হয়। এ সময় অস্ত্র মামলায় তাদের 10 দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালতকে তদন্ত কর্মকর্তা জানান, আটকের সময় আসামিদের কাছ থেকে 5টি বিদেশি অস্ত্র ও 1টি স্যাটেলাইট ফোন সহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ সময় তদন্ত কর্মকর্তাদের স্যাটেলাইট ফোন দেখানোর চ্যালেঞ্জ ছুড়ে দেন সুব্রত। তার বাসায় সে স্যাটেলাইটটা বুঝে নাই, কিন্তু পুলিশের বাসায় হলো যে ফোন ব্যবহার করে এক ব্যক্তি বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্নভাবে তাদের সঙ্গে কমিউনিকেশন করা যায়, একরকম ওকিটকির মতন এইসব ফোনগুলো ব্যবহার করা হয়। তারা তো কখনো গিলটি প্লিড করে না, তারা বলে আমরা নির্দোষ। আমরা মামলা তদন্তে বেরিয়ে আসবে। আসামি পক্ষের আইনজীবীরা সুব্রত ও তার সহযোগীদের নির্দোষ দাবি করে রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। শুনানি শেষে সুব্রতর 8 দিন এবং বাকিদের 6 দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। তাদের কাছে বিভিন্ন ধরনের দেশি বিদেশি অস্ত্র পাওয়া যায়। হত্যাকাণ্ড এবং মামলার সঙ্গে এই অস্ত্রগুলো কিভাবে ব্যবহৃত হয়েছে, কিভাবে হয়েছে কিনা সেই বিষয়গুলো জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তা রিমান্ডে তার দরখাস্তে উল্লেখ করেন। মঙ্গলবার কুষ্টিয়া ও রাজধানীর হাতিরঝিলে অভিযান চালিয়ে সুব্রত সহ 4 জনকে আটক করে সেনাবাহিনী। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। লালমনিরহাটের একাধিক সীমান্ত দিয়ে 38 জনকে জোরপূর্বক ফেরত পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীদের বাধায় ব্যর্থ হয় তাদের চেষ্টা। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। অন্যদিকে 1.5 ঘন্টার ব্যবধানে সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে 82 জনকে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ।
সীমান্তে প্রায় প্রতিদিনই ঘটছে ভারতের পুশ ইন, তবে প্রতিরোধে সচেষ্ট রয়েছে বিজিবি ও স্থানীয়রা। বুধবার ভোরে লালমনিরহাটের আদিতমারির দুর্গাপুরের চৌরাটারি সীমান্ত দিয়ে ১৩ জন, হাতিবান্ধার বন চৌকি দিয়ে ৬ জন এবং পাটগ্রামের আমবাড়ি, পচা ভান্ডার ও ধবলগুড়ি সীমান্ত দিয়ে ১৯ জনকে একযোগে পুশ ইনের চেষ্টা চালায় বিএসএফ, কিন্তু তাদের প্রচেষ্টা রুখে দেয় বিজিবি ও গ্রামবাসী। আমরা ওদেরকে আটকানোর পর বিজিবি থেকে খবর দিই, বাংলাদেশের লোক টের পাওয়া আর কি ভিতরে ঢুকাইতে পারে নাই, তারপরেও একটা লোক ঢুকছে নাকি। বিজিবি জানায় কাঁটাতারের গেট খুলে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করা লোকজন ভারতের আসামের বাসিন্দা। অন্যদিকে মঙ্গলবার মধ্যরাতে সিলেটের জৈন্তাপুরের মোকামপঞ্জি সীমান্ত দিয়ে প্রথমে ৩২ জনকে ঠেলে পাঠায় বিএসএফ। খবর পেয়ে তাদের আটক করে বিজিবি। এর কিছুক্ষণ পরেই মিনাটিল সীমান্তে ২০ জন, জকিগঞ্জে ১২ জন এবং সুনামগঞ্জের নোয়াকোট দিয়ে ১৬ জনকে পুশ ইন করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের পুলিশে সোপর্দ করার কথা জানায় বিজিবি। এর আগে মঙ্গলবার সকালে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্তে আকাশে ড্রোন উড়িয়ে বাংলাদেশের অভ্যন্তরের পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিএসএফ। শামিমা শাম্মী, সময় সংবাদ। চট্টগ্রামে কুকিচিনের আরও ১৫,০০০ ইউনিফর্ম জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নগরীর পাহাড়তলির একটি গার্মেন্টস কারখানা থেকে তৃতীয় দফায় এগুলো জব্দ করা হয়। এর আগে ২ দফায় পুলিশ ৩২,০০০ পোশাক জব্দ করে। বিস্তারিত পার্থ প্রতিম বিশ্বাসের রিপোর্টে। চট্টগ্রাম নগরীর পাহাড়তলিতে অবস্থিত নূর ফ্যাশন পোশাক কারখানা। প্রতিষ্ঠানটিতে গত ২ মাস আগে ২২,০০০ পিস ইউনিফর্ম অর্ডার দেয় রিংবো অ্যাপারেলস, যার ১৫,০০০-এর কাজ শেষ হয়। মঙ্গলবার সন্ধ্যায় সেগুলো নিয়ে যায় পুলিশ। এর আগে গত ১৭ মে নয়াহাট রিংবো অ্যাপারেলস থেকে ২০,৩০০ ও সোমবার একটি গোডাউন থেকে ১১,৭৮৫ পিস ইউনিফর্ম জব্দ করা হয়। এগুলোর গন্তব্য কোথায় এবার তা নিয়ে রহস্যের দানা বাঁধতে শুরু করেছে। বান্ডি করে করে রাখছিলাম, আর এখানে আমাদের প্রথমে বড়গুলো দিয়েছিল ওনারা দিয়ে আমরা কাজ করছি। আমরা জানি না যে এটা অন্য এগুলো আমরা জানি না। এই মালগুলো আনছিল সাবকন্ট্রাক্টে বা এগুলো অবৈধ মাল, এটা আমরা জানি না, বা আমার যে স্যার আনছে স্যারও এটা জানে না। তো ওনারা আইসা বাস আমরা ছাড় হয়তো জানতে পারছি এটা অবৈধ, তো এটা কাজটা বন্ধ করে দিছে, বন্ধ করে রেখে দিছে এগুলো। গতকাল কারখানায় অভিযানের পর নূর ফ্যাশনের মালিক মতিউর রহমানকে নিয়ে যায় পুলিশ। এর আগে রিংবো অ্যাপারেলসের মালিক সহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। কারখানাটির কর্মচারীরা জানায় অন্য কোনো দেশের আনসারের পোশাক বলে অর্ডার দেয়া হয়েছিল, তবে কোথাকার তা নিয়ে কোনো ধারণাই ছিল না। যে ফ্যাক্টরি থেকে আমরা অর্ডারটা নিয়ে এসেছি ওই ফ্যাক্টরির নাম হচ্ছে রিংবো অ্যাপারেলস। ওনারা করছে কি এগুলো বিভিন্ন ফ্যাক্টরিতে দেওয়ার জন্য কিয়া করছিল, পরে আমাদের সঙ্গে যোগাযোগ করার পরে বলছে যে এটা বাইরের এক ফ্যাক্টরির না বাইরের এক দেশের আনসারদের পোশাক। এ বিষয়ে পুলিশের কেউ কথা বলতে রাজি না হলেও মামলার এজাহারে ইউনিফর্মগুলো পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর বলে উল্লেখ করা হয়। এটার বিষয়ে বিস্তারিত এই মুহূর্তে আপনাদেরকে বলতে পারছি না। সতর্ক আছি, নিশ্চয়ই সতর্ক আছি, কিন্তু বাট উদ্ধারের বিষয়ে আমি এখনো বা আমার টিম এখনো ওয়াকিবহাল না। এখনো পর্যন্ত ৪৭,০০০-এর বেশি ইউনিফর্ম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। আসছে বাজেটে ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আবাসন খাত সংশ্লিষ্টরা বলছেন, কালো নয় অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ চান তারা। কালো টাকা স্বাধীনতার পর থেকে জাতীয় বাজেটে বহুল আলোচিত এমন অর্থ সাদা করার বিধান রাখা হচ্ছে। সুযোগ দেয়া সত্ত্বেও খুব সামান্য অংশই কর দিয়ে সাদা করা হয়। আসছে বাজেটে ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না, তবে জমি ও ফ্ল্যাট কেনাবেচার ক্ষেত্রে সরকার কিছুটা শিথিলতা রাখতে চায় বলে জানালেন অর্থ উপদেষ্টা। রিয়েল এস্টেটরা আর্গু করছে একেবারে বন্ধ করে দিলে কিন্তু আমাদের যেটা হবে ওদের জন্য, পরে আমাদের লাইন অফিসে তো প্রায় 40 থেকে 50টা শ্রেণী কাজ করে। ঢালাওভাবে থাকবে না, স্পেসিফিক কেসে। এই যে আগে তো কালো টাকা সাদা আপনি 15% করলে আর কেউ জিজ্ঞেস করবে না, ওই রকম ইস্যু থাকবে। আবাসন খাতের ব্যবসায়ীদের দাবি, কালো টাকা নয় অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ চান তারা। এক্ষেত্রে মৌজা মূল্যের নিবন্ধন ফি রাখার দাবিও তাদের। আমরা বলি অপ্রদর্শিত আয়, আমরা এই টাকাটাকে এখানে ইনভেস্টমেন্ট করতে বলছি, এটাই হচ্ছে আমাদের দাবি, কিন্তু আমরা কালো টাকা সাদা করার কথা বলি না। তবে কালো টাকা সাদা করার সুযোগকে অনৈতিক ও অলাভজনক বলছেন অর্থনীতিবিদরা। আবাসন খাতে মৌজা ও বাজার মূল্যের জটিলতা নিরসনের পরামর্শ তাদের। এটা নৈতিকভাবে গ্রহণযোগ্য না, এটা অর্থনৈতিকভাবেও লাভজনক না, এবং এটা রাজনৈতিকভাবেও এটা কোনো সুফল আনবে না। প্রচেষ্টা
প্রচেষ্টাটা যেটা নেওয়া দরকার সেটা হলো যে মূল্যগুলো যে স্থির করা হয় এগুলোকে যদি বাজারের দামের সাথে সামঞ্জস্যপূর্ণ করা হয় তাহলে কিন্তু ওই কালো টাকা হয়ে যাওয়ার যে একটা আশঙ্কা থাকে সাদা টাকা আয় করেও সেটা আমরা কমাতে পারবো। এনবিআর সূত্র বলছে 2023 সাল পর্যন্ত মোট 11,859 ব্যক্তি 47,000 কোটি কালো টাকা সাদা করার সুযোগ নিয়েছেন। ফরহাদুর রহমান, সময় সংবাদ। নারীর গবেষণা বলছে প্রসব পরবর্তী রক্তক্ষরণ মাতৃমৃত্যুর অন্যতম কারণ। আর চিকিৎসকরা বলছেন অন্তঃসত্ত্বা হওয়ার আগে গর্ভকালীন সময়সহ সন্তান প্রসবের পুরো প্রক্রিয়ায় এখনও ডাক্তারের কাছে যেতে অনীহা অধিকাংশ পরিবারের। এছাড়া বাড়িতে সন্তান প্রসবের প্রবণতা এখনও বন্ধ হয়নি বলে উল্লেখযোগ্য হারে মাতৃমৃত্যু কমানো যায়নি বলে মত বিশেষজ্ঞদের। এ অবস্থায় আজ সারা দেশে পালিত হচ্ছে নিরাপদ মাতৃত্ব দিবস। আশরাফুল ইসলামের ক্যামেরায় আয়েশা সিদ্দিক সামিয়া রিপোর্ট। 11 দিনের কন্যা শিশু বিনিতা। ও যেদিন পৃথিবীতে এলো সেদিনই মা ছেড়ে গেছে বিনিতাকে। শুধু গত 11 দিনে নয়, বিনিতার জীবনে মায়ের আদর মিলবে না আর কোনো কালেই। মাহিন কঠিন পৃথিবী এখন ছোট্ট মেয়েটির বাস্তবতা। আর ওদিকে বিনিতার বাবা ইমরানের জীবনে প্রথম বাবা হবার আনন্দের সঙ্গে চিরজীবনের জন্য যুক্ত হয়েছে সঙ্গী হারানোর ট্র্যাজেডি। সেই সঙ্গে মা হারা ছোট্ট বিনিতাকে কিভাবে বড় করবেন রয়েছে সেই দুশ্চিন্তাও। ভবিষ্যতের কথা ভাবে আমার খুব কষ্ট লাগে যে একটা বাচ্চা বড় হচ্ছে, বড় হয়ে যখন মার একটা শিখবে দেখবে ওর মা নেই। আমি ওর মায়ের সব ছবি টবিগুলো একসাথে করে একটা ফোল্ডার করে রাখতেছি, বড় হলে ওকে দেখাবো। মা হওয়ার পথটা কখনোই সহজ নয়। থাকে শারীরিক মানসিক নানা সমস্যা সহ সন্তান প্রসবের ঝুঁকি। সুস্থ সন্তান প্রসবের পাশাপাশি সন্তানের মুখটা দেখতে পারবেন কিনা মায়েদের থাকে সেই দুশ্চিন্তাও। ধরেন আমি গেলাম সিজারের রুমে, যখন মনে হলো যে আমি নাও বাঁচতে পারি বা নাও আসতে পারি, ভয় লাগে। তো ভয়ের পর একটা জিনিস পাওয়ার পর তো এটা সবারই আনন্দ আছে, খুশি। পার্শ্ববর্তী দেশ নেপাল ও ভারতের তুলনায় বাংলাদেশে মাতৃ মৃত্যুহার বেশি। ইউনিসেফ ও WHO পরিসংখ্যান বলছে সারা দেশে প্রতিদিন প্রায় 10 জন মায়ের মৃত্যু ঘটে সন্তান প্রসবের সময়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে সন্তান প্রসবের সময় যে কারণগুলোতে মায়ের মৃত্যু হয় তার অধিকাংশই প্রসব পরবর্তী রক্তক্ষরণের কারণে। যে মেডিসিনগুলো দিই সেই মেডিসিনগুলো হয়তো তারা ঠিকমতো খাচ্ছে না। অনেক কিছু একটা প্রেগনেন্সিতে সমস্যা হতে পারে, সেটা যদি আর্লি ডিটেকশন হয় তাহলে আমরা যদি চিকিৎসা করি তাহলে মহিলাটা ভালো হয়ে যেতে পারে। পুষ্টিটাকে নিশ্চিত করা, তার খাওয়া দাওয়াটা, রেস্টটা, বিশ্রামটা, এগুলো ব্যাপারে তাকে অবশ্যই পরিবারের সাপোর্ট থাকতে হবে। বাংলাদেশের নারীদের সন্তান প্রসব যেন ঝুঁকিহীন হয় সেজন্য সরকারকে নিতে হবে কার্যকরী পদক্ষেপ। পাশাপাশি পরিবারকেও সচেতন হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। সময়। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসা আবেদনকারীদের জন্য নতুন সাক্ষাৎকার স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে বিদেশি শিক্ষার্থীদের সামাজিক মাধ্যম যাচাই বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। প্রতি বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি টেলিভিশন ও রেডিও চ্যানেলের পেছনে প্রায় $50 কোটি খরচ করে কর্পোরেশন ফর পাবলিক ব্রডকাস্টিং। এ থেকে PBS 17 ও NPR যথাক্রমে 2% বরাদ্দ পায়। কিন্তু গত মাসে গণমাধ্যম দুটির বিরুদ্ধে সংবাদ প্রচারে পক্ষপাতিত্ব করার অভিযোগ তোলেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর NPR সহ সম্প্রচার মাধ্যম PBS এর সরকারি সহায়তা বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের কর্পোরেশন ফর পাবলিক ব্রডকাস্টিং ও অন্যান্য সংস্থাকে নির্দেশনা দিয়ে একটি নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে দেশটির ন্যাশনাল পাবলিক রেডিও NPR এবং তাদের স্থানীয় 3টি সম্প্রচার কেন্দ্র। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে একটি মামলা করে তারা। প্রতিষ্ঠানটির অভিযোগ, সরকারি অনুদান কাটছাঁট করতে ট্রাম্প যে নির্বাহী আদেশ দিয়েছেন তা অবৈধ। এদিকে ট্রাম্প প্রশাসন বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোকে শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির ভিসার সাক্ষাৎকারের শিডিউল দেয়া থেকে স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো অতিরিক্ত শিক্ষার্থী বা এক্সচেঞ্জ ভিজিটর ভিসার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করা যাবে না। বিশেষজ্ঞদের ধারণা, নতুন এই নির্দেশনা মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যেসব বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীর ওপর আর্থিকভাবে নির্ভরশীল। মৌসুমী সাথী, সময় সংবাদ,
হামজা শামিদ ফাহমেদুলদের নিয়ে সিঙ্গাপুর ও ভুটানের বিপক্ষে ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। হ্যাভিয়ার কাবরেরার স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন মোহামেডানের জাহিদ হাসান শান্ত। দীর্ঘদিন পর দলে ফিরেছেন সুমন রেজা, সুজন হোসেন। এদিকে হামজা সমিতদের সংযুক্তি বাংলাদেশের মিডফিল্ডকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী করেছে বলে মন্তব্য করলেন কাবরেরা। সর্বোচ্চ শক্তিশালী স্কোয়াড নিয়ে সিঙ্গাপুরকে হারানোর প্রত্যয় কোচের। শেষ হতে চলেছে অপেক্ষার প্রহর। হামজা চৌধুরীর পর এবার অভিষেকের অপেক্ষায় শামিদ সোম। বাংলাদেশের জার্সি গায়ে তুলতে অপেক্ষায় ফাহমিদুল ইসলামও। বাংলাদেশ সিঙ্গাপুর ও ভুটানের বিপক্ষে ম্যাচের আগে হামজা শমিদ ফাহমিদুলদের নিয়েই এবার ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করলেন স্প্যানিশ কোচ হাভিয়ার কাবরেরা। প্রথমবারের মতো লাল সবুজ স্কোয়াডে আছেন শমিত সোম ও মোহামেডানের জাহিদ হাসান শান্ত। আর দীর্ঘদিন পর দলে ফিরেছেন সুমন রেজা। কাবরেরার স্কোয়াডে ফিরেছেন গোলরক্ষক সুজন হোসেন। দলে আছেন জামাল, তপু, ফাহিম, রাকিবদের মতো অভিজ্ঞরাও। ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের জন্য বড় সুখবর হামজা শমিদদের অন্তর্ভুক্তি। এই দুজনের সংযুক্তি বাংলাদেশের মিডফিল্ডকে করেছে দক্ষিণ এশিয়ার সেরা, এমন মন্তব্য করেছেন কোচ হাভিয়ার কাবরেরা। দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে আমাদের মিডফিল্ড অবশ্যই শক্তিশালী। ভারতের বিপক্ষে যে মানের ফুটবল আমরা খেলেছি সেভাবে খেলতে পারলে সিঙ্গাপুরের বিপক্ষে ভালো করা সম্ভব। সর্বোচ্চ শক্তিশালী স্কোয়াডই ঘোষণা করা হয়েছে। ভ্রমণ ক্লান্তি বিবেচনায় হামজা ও শমিতকে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে না রাখারই আভাস দিলেন কোচ। সম্প্রতি পাসপোর্টের জন্য আবেদন করলেও কাবরেরার প্রাথমিক স্কোয়াডে রাখা হয়নি ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেলকে। ক্যাম্পে ৮ থেকে ১০টি ট্রেনিং সেশন করব আমরা। ভুটান ম্যাচের পর ৩ জনকে বাদ দিয়ে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে। হামজা দেশে ফেরার পর তার ব্যাপারে আমি সিদ্ধান্ত নিতে পারবো। আর সমিত মানসম্পন্ন মিডফিল্ডার। ৪ তারিখ দেশে আসার পর তার সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় প্রয়োজন। আর কিউবা মিচেলের ব্যাপারে ন্যাশনাল টিমস কমিটি বলতে পারবে। আগামী ৩০ মে থেকে স্প্যানিশ কোচের অধীনে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আগামী ডিসেম্বরের মধ্যেই হতে হবে জাতীয় নির্বাচন। বিএনপি তারুণ্যের সমাবেশে তারেক রহমান। সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে ভিন্ন উদ্দেশ্য থাকার অভিযোগ। ডিসেম্বর থেকে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন আবারও জানালেন প্রধান উপদেষ্টা। জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারোর সঙ্গে বৈঠক। বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ীদের সঙ্গে হবে আলোচনা। এবং দেশের আকাশে দেখা গেছে জিলহজ মাসের চাঁদ। আগামী ৭ জুন পবিত্র ঈদ উল আজহা। আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও অভিজ্ঞ আলেমদের মতামত অনুযায়ী সিদ্ধান্ত। এই ছিল রাতের সময়ে। সঙ্গে থাকুন সময়।